আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? কাইন্ডলি আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা আমাদের সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আপনারা আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা আমার কথা এবং ডিসপ্লে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, ঠিক আছে। আপনারা সবাই কেমন আছেন? আমরা কালকে মানে গতকাল আপনাদের একটা লেকচার শিট দিয়েছিলাম, আপনাদের হোমওয়ার্ক। তো আমরা সেটা একটু পর আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ওখানে আমরা গুগল ফর্মে আপনারা ওখানে অ্যান্সারটা দিয়ে দিবেন আপনাদের উত্তরটা লিখে, তাহলে ওটা আমরা এখানে পেয়ে যাব। আর আজকে আমরা লাংস রিলেটেড ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু সময় নিয়ে আমাদের বাকি যারা এখনো জয়েন করেনি তারা জয়েন করে নিই। জাস্ট আমরা 2 মিনিট পরেই ক্লাসটা শুরু করব। আমাদের যারা এখনো জয়েন করেনি তারা সবাই জয়েন করে নিই। এবং আমি আরেকটা ব্যাপার অ্যানাউন্স করতে চাই, আমাদের এক্সামে যারা ফার্স্ট হয়েছিল, আমরা কালকে রেজাল্ট দিয়েছিলাম, তারা আপনাদের ঠিকানাটা, হোম অ্যাড্রেসটা আমাদেরকে পাঠিয়ে দিবেন। আপনার পরীক্ষার পুরস্কার আমরা কুরিয়ারে আপনাকে পাঠিয়ে দিব। আচ্ছা, চলুন আমরা ক্লাসে চলে যাব। আর জাস্ট আমরা 1 মিনিট ওয়েট করবো, তারপর আমরা ক্লাসে চলে যাব।
আচ্ছা, আমাদের যারা টাইমলি জয়েন করছেন না, আপনারা কিন্তু ঠিকই ক্লাসে এসে পরে বলবেন স্যার এটা বুঝতে পারিনি বা এটা খুব ব্যাড হ্যাবিট। কাইন্ডলি আপনারা ক্লাসে একেবারে জাস্ট টাইমে জয়েন করবেন। আচ্ছা চলুন আমরা হচ্ছে আজকে ক্লাসে চলে যাই। তো আজকে আমাদের ডিসপ্লেতে যেটা রয়েছে এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কোন টপিকস নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমরা লাংস রিলেটেড বিভিন্ন ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব এবং এই ডিসঅর্ডারটা কিভাবে আমাদের শরীরে এফেক্ট করে, এটা হচ্ছে আমাদের আদার্স কন্ডিশন গুলো কি কি, এ টু জেড। আচ্ছা, তো আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। এখন দেখেন আমাদের লাংস রিলেটেড যে ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব তার আগে আমি একটু বলতে চাই আমাদের লাংস এর দুইটা জোন আছে, একটা কন্ডাক্টরি জোন এবং একটা রেসপিরেটরি জোন। কন্ডাক্টিভ জোন হচ্ছে বা যে জোনটা আমাদের এয়ারটাকে লাংস এর ভিতরে প্রবেশ করায়। তো আমাদের এই লাংস এর ট্রাকিয়া আর উপর থেকে যতগুলো পার্ট রয়েছে এগুলো হচ্ছে কন্ডাক্টিং জোন, বা হচ্ছে আমাদের ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, এগুলো হচ্ছে কন্ডাক্টিং জোন। আর আমাদের এই যে ব্রাঙ্কিওল, ব্রাঙ্কাস এবং হচ্ছে অ্যালভিওলাই, এই দুইটা হচ্ছে আমাদের বেসিক্যালি রেসপিরেটরি জোন। অর্থাৎ এই যে লাংসের শাখা প্রশাখার মাথায় যে অ্যালভিওলাই গুলো থাকে, এখানে হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ হয়। দ্যাটস ওয়াই এই যে ব্রাঙ্কিওল এবং অ্যালভিওলাই, ব্রাঙ্কাস, এগুলোকে বলা হয় রেসপিরেটরি জোন। আর উপরে যেমন ট্রাকিয়া, দেন হচ্ছে ল্যারিংস, দেন হচ্ছে ফ্যারিংস, এগুলো হচ্ছে আমাদের সব রেসপিরেটরি কন্ডাক্টিং জোন লাংসের। তো এখন আমরা আমাদের লাংসের রিলেটেড যে ডিসঅর্ডার গুলো সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে প্রথম সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এটা নিয়ে কথা বলবো। দেখেন, সিওপিডি বলতে বোঝায় একটা গ্রুপ অফ ডিজিজ, অনেকগুলো ডিজিজের সমন্বয়ে, দ্যাট কজ, যেটার কারণে হয়ে থাকে এয়ার লাংসে এয়ার ফ্লো ব্লকেজ হয়ে যায় এন্ড ব্রেথিং রিলেটেড প্রবলেম। এবং এই এয়ার ফ্লো যখনই পেশেন্টের ব্লকেজ হয়ে যায় তখন পেশেন্টের বিভিন্ন ব্রেথিং রিলেটেড প্রবলেম দেখা যায়। অর্থাৎ সিওপিডি কি একটা গ্রুপ অফ ডিজিজ যেটার জন্য হচ্ছে পেশেন্টের এয়ার ফ্লোটা ব্লকেজ হয়ে যায়, এবং এটার জন্য পেশেন্টের এয়ার ফ্লোটা যখন ব্লকেজ হয়ে যাবে তখন পেশেন্টের ব্রেথিং রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে। তো আমরা এখন এই সিওপিডি নিয়ে এ টু জেড কথা বলবো এবং কিভাবে সিওপিডি হয়, কিভাবে সিওপিডি পেশেন্টের লাংসে এফেক্ট করে। তো আমি একটু আমাদের লাংসের যে রেসপিরেশন, এই রেসপিরেশন আবার দুই প্রকার বা টু টাইপস। এই টাইপস গুলো আমরা রেসপিরেটরি সিস্টেমের ক্লাসে পড়িয়েছিলাম। আমাদের আগে অ্যানাটমি পড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যদি আগে অ্যানাটমি না পড়ে সরাসরি হচ্ছে এখানে চলে আসতাম, আপনারা কিন্তু ক্লিয়ারলি ক্লাসটা করতে পারতেন না। তো দ্যাটস ওয়াই আমরা আগে অ্যানাটমি শেষ করেছি এই টপিকসে, দেন এখানে এসেছি যাতে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। তো আপনারা একটু আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যে হচ্ছে রেসপিরেটরি, আমরা তো দুই ধরনের রেসপিরেশন রয়েছে, একটা এক্সটার্নাল রেসপিরেশন এবং একটা ইন্টারনাল। তো ইন্টারনাল রেসপিরেশনের কোন দুইটা অর্গানের ভিতর ইন্টারনাল রেসপিরেশন হয়, কাইন্ডলি একটু জানাবেন যে আমাদের বডির কোন দুইটা অর্গানের ভিতরে হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন হয়ে থাকে। আমাদের এক্সটার্নাল এবং ইন্টারনাল দুই টাইপসের রয়েছে রেসপিরেশন। তো ইন্টারনাল রেসপিরেশন আমাদের বডির কোন অর্গানগুলোর ভিতরে হয়, এবং এক্সটার্নাল রেসপিরেশন হচ্ছে আমাদের বডির কোন অর্গানে হয়।
একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে এক্সটার্নাল রেসপিরেশন কোথায় হয় এবং ইন্টারনাল রেসপিরেশন আমাদের বডির কোন অর্গানে হয়। আমরা রেসপিরেটরি সিস্টেমে এটা খুব ভালো করে পড়েছিলাম। শাকিলা জাহান, ইন্টারনাল হচ্ছে ব্লাড স্টিম অ্যান্ড বডি টিস্যু, ভেরি গুড। এবং এক্সটার্নাল রেসপিরেশনটা কোথায় হয় একটু কাইন্ডলি জানাবেন। আমরা কিন্তু দেখলাম যে শাকিলা কমেন্টস করেছে ইন্টারনাল রেসপিরেশন হয় হচ্ছে ব্লাড স্টিম এবং বডি টিস্যুতে, আর হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশনটা কোথায় হয়। দেখেন আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, আমরা এই যে শ্বাস নিচ্ছি প্রশ্বাস ছাড়ছি, তো আমাদের বডির প্রত্যেকটা টিস্যু কি করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। ইন্টারনাল এবং এক্সটার্নাল রেসপিরেশন নিয়ে একটু কথা বলি। দেখেন আমরা এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বেসিক্যালি আমাদের প্রাইমারিলি কি হচ্ছে, আমাদের সারা শরীরের ব্লাড গুলা আমাদের হচ্ছে হার্টে আসছে, হার্ট থেকে আমাদের লাংসে আসছে, লাংস থেকে অ্যালভিওলাইতে যে ক্যাপিলারির মাধ্যমে ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড প্রশ্বাসের মাধ্যমে বের হয়ে যাচ্ছে এবং নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেনটা আমাদের লাংসে যে ওই ব্লাডের সাথে মিক্সড হয়ে সারা বডিতে ছড়িয়ে যাচ্ছে। তো দেখেন আমাদের লাংসে যখন হচ্ছে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে এবং অক্সিজেন প্রবেশ করছে, এই যে প্রসেস এটাকে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন। এবং আমাদের এই যে কার্বন ডাই অক্সাইড রক্তের মাধ্যমে কি হয়, আমাদের সারা শরীরে ছড়িয়ে যায়, কারণ আমার প্রত্যেকটা বডি টিস্যু উইদাউট অক্সিজেন কেউ সার্ভাইভ করতে পারে না। তো আমাদের বডি টিস্যু যখন অক্সিজেন দরকার হয়, বডি টিস্যু কি করে, ও কিন্তু সরাসরি লাংস থেকে নিতে পারে না, বডি টিস্যু কি করে ব্লাডের মাধ্যমে এই অক্সিজেনটা নিয়ে থাকে। তো যখন আমাদের প্রত্যেকটা বডি টিস্যু গুলো ব্লাডের থেকে হচ্ছে এই অক্সিজেনটা নিচ্ছে, এটাকে বলা হয় ইন্টারনাল রেসপিরেশন। ক্লিয়ার সবাই এক্সটার্নাল রেসপিরেশন এবং ইন্টারনাল রেসপিরেশনটা? ইন্টারনাল এবং এক্সটার্নাল রেসপিরেশন সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা আপনারা সবাই ক্লিয়ার কিনা এক্সটার্নাল এবং ইন্টারনাল রেসপিরেশনটা? ইন্টারনাল রেসপিরেশন হচ্ছে আমাদের বডি টিস্যুতে, আমাদের বডি টিস্যু এবং ব্লাডের থেকে যে হচ্ছে গ্যাস এক্সচেঞ্জটা হয়, আমাদের প্রত্যেকটা বডি টিস্যু কি করে, তার যে অক্সিজেন দরকার সে ব্লাড থেকে অক্সিজেনটা নেয় এবং কি করে আবার ব্লাডে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেয়। তো আমাদের যে ভেইন গুলো রয়েছে, আমরা জানি ভেইন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। তো এই হচ্ছে টিস্যু গুলো কি করে, ভেইনে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ত্যাগ করে। আর আর্টারিতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন যুক্ত রক্ত হচ্ছে ট্রান্সপোর্ট হয় এবং এই আর্টারি গুলো থেকে আমাদের আর্টারি গুলো থেকে অক্সিজেন গ্রহণ করে। তো ইন্টারনাল রেসপিরেশন হচ্ছে আমাদের বডি ব্লাড স্ট্রিম টু বডি টিস্যু, অর্থাৎ আমাদের রক্তের সাথে টিস্যু গুলার যে গ্যাস এক্সচেঞ্জটা হয়, এটা ইন্টারনাল রেসপিরেশন। আর এক্সটার্নাল রেসপিরেশন হচ্ছে আমাদের লাংসের সাথে ব্লাডের যে গ্যাস এক্সচেঞ্জটা হয়, সেটাকে বলা হয় হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। অর্থাৎ ব্লাড এবং লাংসের ভিতরে যখন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় হবে, সেটা এক্সটার্নাল। এবং হচ্ছে আমাদের বডি টিস্যু এবং হচ্ছে ব্লাডের ভিতরে যখন গ্যাস এক্সচেঞ্জটা হবে, সেটা হচ্ছে ইন্টারনাল। সবাই কাইন্ডলি ক্লাসে ভালোভাবে মনোযোগ দিবেন। এই ব্যাপারগুলো হচ্ছে আপনাদের কিন্তু আগেও আমরা অনেকবার সুন্দর করে বুঝিয়েছি। এখন দেখেন এই যে সিওপিডি, ইট ইনক্লুড এমফাইসিমা এন্ড ক্রনিক ব্রঙ্কাটাইটিস। এই এমফাইসিমা এবং ক্রনিক ব্রঙ্কাটাইটিস নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব। তো সিওপিডি বেসিক্যালি এই দুইটা ডিসঅর্ডারের সমন্বয় হয়। এবং এই এমফাইসিমা বলতে বোঝায় যখন পেশেন্টের অ্যালভিওলাই গুলো ডিস্ট্রয় হয়ে যায়, আর ব্রঙ্কাটাইটিস বলতে বোঝায় যখন ব্রাঙ্কাসে ইনফ্লামেশন হয়। এবং দেখেন সিওপিডি মেক্স ব্রেথিং ডিফিকাল্টি ফর দি 16 মিলিয়ন আমেরিকান হু হ্যাভ দিস ডিজিজ। সিওপিডিটা হচ্ছে 16 মিলিয়ন আমেরিকানদের হচ্ছে ব্রেথিং ডিফিকাল্টিটা তৈরি করে বেসিক্যালি। তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের বডির যেটা নর্মাল লাংস বা একটা হেলদি লাংস, এটা এই যে বাম সাইডেরটা এটা হেলদি লাংস। এখানে হচ্ছে দেখেন আমাদের ব্রাঙ্কিওল গুলো থাকে এবং অ্যালভিওলাই গুলো থাকে, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। তো দেখেন আমাদের লাংসের যে ব্রাঙ্কিওল গুলো, এর ভিতরে এরকম ফাঁকা জায়গা থাকে যেটা দিয়ে এয়ার পাস হতে পারে।
এবং অ্যালভিওলাই গুলো এরকম সুন্দর খোলা অবস্থায় থাকে। এখন যে পেশেন্টের সিওপিডি হবে বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হবে, তার কি কি হয় দেখেন। তার হচ্ছে প্রথমত ব্রাঙ্কাটাইটিস হয়। ব্রাঙ্কাটাইটিস বলতে হচ্ছে তার এই যে ব্রাঙ্কাসটা ইনফ্লামেশন হয়ে যায়, অর্থাৎ ব্রাঙ্কাসটা হচ্ছে সোয়েলিং হয়ে যায়, সোয়েলিং হয়ে ব্রাঙ্কাসের ভিতরে হচ্ছে এয়ার ফ্লোর জন্য যে স্পেসটা এটা কমে যায়, এবং এয়ার ফ্লোর স্পেসটা যখনই কমে তখন প্রপারলি এয়ার পাস হতে পারে না এবং পেশেন্টের ব্রেথিং ডিফিকাল্টি হয়ে যায়। পাশাপাশি যেহেতু তার ব্রাঙ্কাসে ইনফেকশন হচ্ছে বা ইনফ্লামেশন হচ্ছে, এটার জন্য কিন্তু প্রপার এয়ার পাস হতে পারে না এবং ওখানে ফ্লুইড জমে যায়। এই যে মিউকাস গুলো তখন কি হয়, ওখানে জমে থাকে, ওটা বাইরে বেরো হতে পারে না। এই মিউকাস জমার জন্য এবং ওখানে সোয়েলিং হওয়ার জন্য কিন্তু ওই এয়ারওয়ে বা এয়ার পাস হওয়ার যে রাস্তাটা, সেটা দেখবেন এখানে চিকন হয়ে গিয়েছে। এই যে কন্ডিশন, এটাকে বলা হচ্ছে ব্রাঙ্কাটাইটিস। এবং এমফাইসিমা হচ্ছে সিওপিডি পেশেন্টের কি হয় দেখেন, তার এই যে এটা আমাদের হেলদি লাংস এবং এটা তার সিওপিডি লাংস, অর্থাৎ তার লাংসে দেখেন এমন হয়ে গিয়েছে। অর্থাৎ ওই পেশেন্টের যে লাংসের একক বলা হয় অ্যালভিওলাইকে। তো পেশেন্টের যে অ্যালভিওলাই গুলো থাকে, এই অ্যালভিওলাই গুলো হচ্ছে ডিস্ট্রাকশন হয়ে যায়। ওই অ্যালভিওলাই কি ইলাস্টিক একটা পদার্থ, এটা হচ্ছে এমন চুপসে যায় আবার ফুলে ওঠে, আবার চুপসে যায় আবার ফুলে ওঠে। তো এই অ্যালভিওলার হচ্ছে ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায় এবং এই অ্যালভিওলারটা আস্তে আস্তে ডিস্ট্রাকশন হয়ে যায়। এই যে কন্ডিশন, এটাকে বলা হচ্ছে এমফাইসিমা। অর্থাৎ এমফাইসিমা মিন্স অ্যালভিওলার ডিস্ট্রাকশন এবং ব্রাঙ্কাটাইটিস মিন্স হচ্ছে ইনফ্লামেশন অফ ব্রাঙ্কাস। আপনারা সবাই ক্লিয়ার কিনা যে সিওপিডি এর ভিতরে ব্রাঙ্কিওল এবং অ্যালভিওলাস এই দুইটা হচ্ছে কি কি চেঞ্জ আসে সিওপিডি পেশেন্টের, এবং হচ্ছে এমফাইসিমা কি এবং ব্রাঙ্কাটাইটিসটা কি? আপনারা সবাই ক্লিয়ার কিনা একটু জানাবেন। আচ্ছা, এমফাইসিমা হচ্ছে পেশেন্টের যে লাংসের একক অ্যালভিওলাই, এটা কিন্তু ব্রাঙ্কাসের সাথে দেখেন এই যে ছোট 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 বেলুনের মতো চুপসানো অবস্থায় থাকে, এটাকে বলা হয় অ্যালভিওলাই। তো এই অ্যালভিওলাই গুলো যখন ডিস্ট্রাকশন হয়ে যায়, এই কন্ডিশনকে বলা হয় হচ্ছে এমফাইসিমা। অর্থাৎ অ্যালভিওলার গুলো হচ্ছে বেলুনের মতো অনেকটা, এটা হচ্ছে ফুলে যায় আবার চুপসে ওঠে, ফুলে যায় আবার চুপসে যায়। তো যখন এই অ্যালভিওলারটা ডিস্ট্রাকশন হয়ে যায় তখন অ্যালভিওলার ইলাস্টিসিটিটা নষ্ট হয় এবং আমাদের লাংসে এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় হয় বা এই যে গ্যাস এক্সচেঞ্জ হয়, এটা কিন্তু হচ্ছে অ্যালভিওলাইতে হয়ে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি অ্যালভিওলাইতেই কিন্তু এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় হয়, অর্থাৎ এক্সটার্নাল যে রেসপিরেশনটা এটা কিন্তু অ্যালভিওলার ভিতরে ঘটে থাকে। এখন ক্লিয়ার কিনা সবাই? স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ রেসপিরেশন ইজ কল্ড অ্যালভিওলাই। হ্যাঁ, আমাদের হচ্ছে লাংসের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট বলা হয় অ্যালভিওলাইটাকে। এখন আমরা হচ্ছে একটা ট্রু ফলস কোশ্চেন দেখে নিব, যদিও এটা আমরা এখন আসিনি। হুইচ অফ দি ফলোইং আর কমন রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং সিওপিডি? পেশেন্টের সিওপিডি ডেভেলপ করার জন্য কোন কোন রিস্ক ফ্যাক্টর গুলো দায়ী? দেখেন আমাদের এখানে হচ্ছে রয়েছে স্মোকিং, এয়ার পলিউশন, জেনেটিক্স, অকুপেশনাল এক্সপোজার টু ডাস্ট এন্ড কেমিক্যাল এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। তো দেখেন পেশেন্টের হচ্ছে সিওপিডি ডেভেলপ করার জন্য যে কন্ডিশন গুলো দায়ী, সেটা হচ্ছে পেশেন্টের স্মোকিং রাইট অ্যান্সার, এয়ার পলিউশন রাইট অ্যান্সার, জেনেটিক ও রাইট অ্যান্সার, এবং অকুপেশনাল এক্সপোজার টু ডাস্ট এন্ড কেমিক্যাল এটাও কিন্তু রাইট, অর্থাৎ এ, বি, সি এবং ডি রাইট অ্যান্সার। এখন আমরা দেখব সিওপিডির কি কি কারণে হয়ে থাকে বা কজ। দেখেন কজটা হচ্ছে স্মোকিং, দেন হচ্ছে হাউস হোল্ড এয়ার পলিউশন, অ্যাটমসফিয়ারিক পলিউশন, অ্যাটমসফিয়ার মিনস হচ্ছে আবহাওয়াগত যে পলিউশনটা, দেন অ্যাজমা উইথ এয়ারওয়ে রিমডেলিং। অর্থাৎ যদি কোনো পেশেন্টের লং টার্ম অ্যাজমা থাকে, ওই লং টার্ম অ্যাজমা থেকে তার এয়ারওয়েটা হচ্ছে নতুন ভাবে চেঞ্জ আসে,
এটাকে বলা হয় অ্যাজমা উইথ এয়ারওয়ে রিমডেলিং। দেন হচ্ছে পোস্ট টিউবারকুলোসিস, অর্থাৎ যদি কোনো পেশেন্টের হচ্ছে টিউবারকুলোসিস পোস্ট টার্ম হয়ে থাকে সেটা। দেন জেনেটিক সাসপেক্টিবিলিটি, অর্থাৎ পেশেন্টের কোনো জেনেটিক কন্ডিশন অর্থাৎ তার ফ্যামিলিতে হচ্ছে কেউ থাকলে সেটা। দেন লাংস অ্যাবনর্মাল লাংস ডেভেলপমেন্ট, অর্থাৎ তার লাংস যদি প্রপার ভাবে ডেভেলপ না হয়। এগুলো হচ্ছে সিওপিডি রিস্ক ফ্যাক্টর। অর্থাৎ কি কি? স্মোকিং, দেন হচ্ছে এয়ার পলিউশন, অ্যাটমসফিয়ারিক পলিউশন, অ্যাজমা উইথ এয়ারওয়ে রিমডেলিং, পোস্ট টিউবারকুলোসিস, জেনেটিক সাসপেক্টিবিলিটি এবং হচ্ছে অ্যাবনর্মাল লাংস ডেভেলপমেন্ট। এখন আমরা দেখব নর্মাল আমাদের লাংসে এয়ার ফ্লোটা কেমন হয় এবং সিওপিডি আক্রান্ত মানুষের লাংসের এয়ার ফ্লোটা কেমন হয়। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাই এবং এটা অ্যালভিওলার অল এবং এটা হচ্ছে ব্রাঙ্কিওল। আমাদের নর্মাল লাংসে দেখেন ঠিক এভাবে বাতাসগুলো সুন্দরভাবে বের হতে পারে, প্রবেশ করতে পারে, কারণ তার হচ্ছে এয়ারওয়েটা বা ব্রাঙ্কিওলটা যথেষ্ট প্রশস্ত থাকে। অর্থাৎ ব্রাঙ্কিওলের জায়গাটা বড় থাকে, যেটার জন্য বাতাস ইনও হতে পারে, আউটও হতে পারে। এবং যে পেশেন্টের সিওপিডি হয় তার কি কন্ডিশন হয় দেখেন। সিওপিডি পেশেন্টের হচ্ছে, আচ্ছা এর থেকে আমাদের আসলে জুম করে দেখানো সম্ভব হয় না, এর থেকে জুম করলে পুরোটা এক ডিসপ্লেতে আসবে না। সিওপিডি পেশেন্টের আমরা দেখি যে অ্যালভিওলাটা হচ্ছে ডিস্ট্রাকশন হয়ে যায়, যেটাকে এমফাইসিমা বলে। তো এই যে দেখেন সিওপিডি পেশেন্টের এই যে অ্যালভিওলার অল গুলা মাঝে সাঝে কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে, অর্থাৎ এই অ্যালভিওলার অল গুলো ডিস্ট্রাকশন হয়ে গিয়েছে। এবং অ্যালভিওলার অল গুলো যখন ডিস্ট্রাকশন হয়ে যায়, ওই যে অ্যালভিওলাটা তখন আপ ডাউন, অর্থাৎ ওর যে ইলাস্টিসিটিটা এটা নষ্ট হয়ে যায়। পাশাপাশি সিওপিডি পেশেন্টের ব্রাঙ্কাসটা হচ্ছে ডিস্ট্রাকশন হয়ে যায় এবং ব্রাঙ্কাসে ইনফ্লামেশন হয় এবং ওখানে ফ্লুইড রিকমেন্ড হতে থাকে। তো যখন হচ্ছে ব্রাঙ্কাসটা হচ্ছে ইনফ্লামেশন হবে, তখন কি হবে? এই যে বাতাস পাস হওয়ার যে রাস্তাটা পরে তখন হচ্ছে ন্যারো হয়ে আসবে, তখন কিন্তু প্রপারলি হচ্ছে এয়ার আর পাস হতে পারবে না। এবং হচ্ছে এই যে চারি সাইডে পেশেন্টের হচ্ছে যে মাসেলটা থাকে এখানে ব্রাঙ্কাসে, এই মাসেলকে বলা হয় স্মুথ মাসেল এবং এই স্মুথ মাসেলটা কন্ট্রাকশন হয়ে যায়, অর্থাৎ এই স্মুথ মাসেলটা হচ্ছে চেপে ধরে চারি সাইড থেকে। এটা হচ্ছে আমাদের সিওপিডি আক্রান্ত পেশেন্টের বেসিক কন্ডিশন। আমরা একটা ডিস্টেন্সের কোশ্চেন দেখব। ইন সিওপিডি এয়ার ফ্লো লিমিটেশন ইজ ক্যারেক্টারাইজড বাই। সিওপিডি তে এয়ার ফ্লো লিমিটেশনটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? কাইন্ডলি হচ্ছে আপনারা কমেন্টস করে জানাবেন। ইন সিওপিডি এয়ার ফ্লো লিমিটেশন ইজ ক্যারেক্টারাইজড বাই। কোচি, ঝর্ণা, দেন ঐশী, রিপা, মুসলিমা আক্তার, এ আচ্ছা। In COPD, airflow limitation is characterized by reversible airway obstruction. অর্থাৎ সিওপিডি তে আমরা কি দেখলাম? পেশেন্টের যে এয়ারওয়ে বা পেশেন্টের যে বাতাস পাস হওয়ার যে রাস্তা সেটা কিন্তু অবস্ট্রাকশন হয়ে যায়। দ্যাটস ওয়াই পেশেন্ট প্রপারলি ব্রেথিং নিতে পারে না। অর্থাৎ সঠিক উত্তর হবে এ বা রিভার্সিবল এয়ারওয়ে অবস্ট্রাকশন। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। এখন আমরা দেখবো যে সিওপিডির কি কি সাইন সিমটম বা কি কি লক্ষণ থাকে সেটা দেখেন। পেশেন্টের হচ্ছে শর্টনেস অফ ব্রেথ বা ডিসপেনিয়া হয়, অর্থাৎ পেশেন্ট হচ্ছে ব্রেথিং ডিফিকাল্টি যেটাকে বলা হয়। দেন ক্রনিক কফ হয়, পেশেন্টের হুইজিং হয় এবং হচ্ছে চেস্ট টাইটনেস হয়, অর্থাৎ পেশেন্টের বুকটা শক্ত হয়ে আসে। অর্থাৎ আমরা যেমন নর্মাল এয়ার পাস করি আমাদের যে চেস্টটা এক্সপেন্ড হয় এবং হচ্ছে আবারও ভিতরে চলে আসে, এটা হয় না, অর্থাৎ তার চেস্টটা মনে হয় অনেক টাইট হয়ে গিয়েছে। এবং পেশেন্টের ফ্যাটিক দেখা যায়। দেন ফ্রিকোয়েন্ট রেসপিরেটরি ইনফেকশন, অর্থাৎ বারবার পেশেন্টের রেসপিরেটরিতে ইনফেকশন হতে পারে। এবং রিডিউস এক্সারসাইজ টলারেন্স, অর্থাৎ পেশেন্টের হচ্ছে এক্সারসাইজ টলারেন্স রেটটা কমে যায়। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সিওপিডির সাইন সিমটম। তো এখন আমরা সিওপিডির এই যে সাইন সিমটম গুলো দেখলাম, এটা একটু সিওপিডির প্যাথোফিজিওলজি দেখবো যে সিওপিডিটা কিভাবে আমাদের শরীরে এফেক্ট করে। এটা জাস্ট আপনারা একবার করে দেখে নিবেন। প্রথমত দেখেন সিওপিডি পেশেন্টের কি হয়? অ্যাবনর্মাল ইনফ্লামেশন হয় এবং এই অ্যাবনর্মাল হচ্ছে যখন ইনফ্লামেশন হয় তার যে ব্রাঙ্কাস বা ব্রাঙ্কিওল গুলোতে, তখনই তার একটা ইনফ্লামেটরি রেসপন্স আসে এবং হচ্ছে
এই ইনফ্লামেটরি রেসপন্স আসার জন্য ওখানে কিন্তু বেসিক্যালি পেশেন্টের গ্যাস এক্সচেঞ্জ জনিত বিভিন্ন কন্ডিশন অ্যারাইজ হয়। দেন পরবর্তী কন্ডিশন কি দেখেন, রেসপন্স অকার, এই যে একটা এয়ারওয়ে রেসপন্স হয় এটার জন্য কি হয়ে থাকে, এয়ারওয়ে প্যারেনকাইমা এবং পালমোনারি ভাস্কুলেটর, অর্থাৎ হচ্ছে এই যে পেশেন্টের যখন এই এয়ারওয়ে একটা রেসপন্স হয় তখন তার হচ্ছে প্যারেনকাইমা এবং পালমোনারি ভাস্কুলেটরটা হয়ে যায়। দেন এটার জন্য কি হয়, পেশেন্টের যে এয়ারওয়েটা কিন্তু ন্যারো হয়ে যায় এবং হচ্ছে দেন পরবর্তী ধাপে কি হয়, পেশেন্টের হচ্ছে যে প্যারেনকাইমাটা কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যায়, যেটাকে আমরা এমফাইসেমা বলে থাকি। অর্থাৎ পেশেন্টের আস্তে আস্তে প্যারেনকাইমার জন্য কিন্তু হচ্ছে কি হয়, পেশেন্টের অ্যালভিওলাইটে ডিস্ট্রাকশন হতে থাকে এবং এটার পরে কিন্তু পেশেন্টের ওই যে সাইন সিমটম গুলো দেখা যায় এবং হচ্ছে মিউকাস হাইপার সিক্রেশন হয় বা তার হচ্ছে ভিতরে আস্তে আস্তে মিউকাস জমতে থাকে এবং এই মিউকাসটা কিন্তু ওখানে তার জমে যায়, যেটার জন্য পেশেন্টের ক্রনিক কফ এবং স্পুটাম প্রোডাকশনটা হচ্ছে বেড়ে যায়। এটা হচ্ছে আমাদের সিওপিডির যে প্যাথোফিজিওলজি। আমরা একটু সিওপিডি টাইপস গুলো দেখবো। বেসিক্যালি সিওপিডি হচ্ছে 3 প্রকার, সেটা ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা এবং সিওপিডি উইথ মিক্সড ফিচার। তো ক্রনিক ব্রঙ্কাইটিস বলতে হচ্ছে যে পেশেন্টের ব্রাঙ্কাস ইনফ্লামেশন হয়ে যায়, সেটাকে ক্রনিক ব্রঙ্কাইটিস বলা হয়ে থাকে। এমফাইসেমা বলতে পেশেন্টের এয়ারওয়ে যে ডিস্ট্রাকশন হয়ে, সরি অ্যালভিওলার ডিস্ট্রাকশন হয়ে যায়, এই কন্ডিশনকে এমফাইসেমা বলা হয়। এবং সিওপিডি উইথ মিক্সড ফিচার বলতে যে পেশেন্টের এই যে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসেমা দুইটাই থাকবে, এই ধরনের পেশেন্টকে হচ্ছে আমরা সিওপিডি উইথ মিক্সড ফিচার পেশেন্ট বলে থাকি। ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা স্যার, আপনি আজকে জয়েন হয়েছি, বিগত ক্লাসগুলো কিভাবে পাবো? আমাদের গ্রুপে দেখবেন হচ্ছে বিগত ক্লাসের ফেসবুক গ্রুপে ভিডিওগুলো রয়েছে এবং আমরা পিডিএফটা পরবর্তীতে আবার দিয়ে দিব কিছুদিন পরে সবগুলো পিডিএফ একসাথে। এখন আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস নিয়ে একটু কথা বলবো। দেখেন ক্রনিক ব্রঙ্কাইটিস, এই ক্রনিক ব্রঙ্কাইটিস বেসিক্যালি কেন হয়? ক্রনিক ব্রঙ্কাইটিসটা হয়ে থাকে যখন পেশেন্টের ব্রাঙ্কাসের ভিতরে হচ্ছে ইনফ্লামেশন হয় এবং ওখানে স্পুটাম প্রোডাকশন হয়। তো আমরা ডেফিনেশনটা হচ্ছে কাইন্ডলি একটু দেখে নেই। ক্রনিক ব্রঙ্কাইটিস ইজ ডিফাইন্ড, ক্রনিক ব্রঙ্কাইটিসকে আমরা ডিফাইন করতে পারি বাই দি প্রেজেন্স অফ ক্রনিক কফ। যখন পেশেন্টের ক্রনিক কফটা প্রেজেন্স থাকবে উইথ স্পুটাম প্রোডাকশন এবং সাথে পেশেন্টের হচ্ছে লাংসে স্পুটাম প্রোডাকশন বা হচ্ছে কফ প্রোডাকশন হবে ফর দি লাস্ট 3 মান্থ ইন ইজ টু কানেকটিভ ইয়ার্স, সরি ইন টু কনসিকিউটিভ ইয়ার। অর্থাৎ হচ্ছে যখন পেশেন্টের লাস্ট 3 মাস ধরে তার লাংসে হচ্ছে স্পুটাম প্রোডাকশন হবে এবং হচ্ছে তার এয়ারওয়েতে ইনফ্লামেশন হয়ে থাকবে, এই কন্ডিশনকে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস বলে থাকি। এবং ক্রনিক ব্রঙ্কাইটিসের যে সিমটম গুলো সেটা দেখেন, পেশেন্টের পারসিস্টেন্স কফ হয় উইথ স্পুটাম থাকে, শর্টনেস অফ ব্রেথ থাকে, হুইজিং থাকে এবং হচ্ছে রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন, অর্থাৎ পেশেন্টের বারবার রেসপিরেটরিতে ইনফেকশন হয়। এখন আমরা এমফাইসেমা নিয়ে কথা বলবো। দেখেন এমফাইসেমা হচ্ছে ইজ এ ক্যারেক্টারাইজড বাই ডিস্ট্রাকশন অফ দি অল অফ দি এয়ার স্যাক বা অ্যালভিওলাই ইন দি লাংস। অর্থাৎ যখন হচ্ছে পেশেন্টের অ্যালভিওলাইটা ডিস্ট্রাকশন হয়ে যাবে, এই কন্ডিশনকে বলা হয় এমফাইসেমা। এবং এমফাইসেমার সিমটম গুলো কি কি দেখেন, পেশেন্টের হচ্ছে শর্টনেস অফ ব্রেথ হবে, দেন পেশেন্টের ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে বিভিন্ন সমস্যা দেখা দিবে, দেন হচ্ছে পেশেন্টের এই যে কন্ডিশন গুলো এমফাইসেমার সিমটম। তো এই যে দেখেন আমাদের পেশেন্টের যে নর্মাল অ্যালভিওলাই গুলো ঠিক এরকম থাকে এবং যখন পেশেন্টের এমফাইসেমা হয় বা তার অ্যালভিওলাই গুলো ডিস্ট্রাকশন হয়ে যায় তখন অ্যালভিওলার অল গুলো মূলত নষ্ট হয়ে যায়, যেটার জন্য অ্যালভিওলার ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায় এবং কন্ডিশনটা এমন হয়ে যায়। তো এটা হয়তো বা অনেকে আপনারা এখানে ভিডিওতে ক্লিয়ার বুঝতে পারছেন না, তারা পিডিএফ ওপেন করে নেবেন, নিলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং আমরা একটু ব্রাঙ্কাইটিসটাও সুন্দর করে দেখে নেই। এটা দেখেন আমাদের পেশেন্টের নর্মাল ব্রাঙ্কিওল টিউব
আমাদের যে পেশেন্টের সিওপিডি নাই বা আমরা যারা সুস্থ আমাদের ব্রাঙ্কিওল টিউবটা এমন থাকে, কিন্তু যাদের ব্রাঙ্কাটাইটিস রয়েছে তাদের কি হয় দেখেন, এই ব্রাঙ্কাটাইটিস থাকার ফলে পেশেন্টের হচ্ছে আপনার এই ব্রাঙ্কিওলটা হচ্ছে সোয়েলিং হয়, এবং এই ব্রাঙ্কিওলটা সোয়েলিং হওয়ার পর কি হয় দেখেন, পেশেন্টের হচ্ছে এই ব্রাঙ্কাসের ভিতরে বা এই ব্রাঙ্কিওলের ভিতরে কিন্তু হচ্ছে মিউকাস গুলো জমতে থাকে। পাশাপাশি ব্রাঙ্কিওলটা যখন সোয়েলিং হয় তখন কিন্তু ওই যে এয়ার পাস হওয়ার যে লাইনটা এটা চিকন হয়ে আসে, দ্যাটস ওয়াই কিন্তু পেশেন্টের এই যে কন্ডিশন গুলো দেখা যায়। এখন আমরা সিওপিডি ট্রিটমেন্টে চলে যাব। আচ্ছা, আপনারা একটু জানাবেন কমেন্টস করে যে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা সবকিছু, বা আপনাদের এই যে সিওপিডি এটা হচ্ছে আপনাদের ক্লাস করতে কেমন লাগছে। ম্যাডাম, আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আজকে ক্লাস করতে কেমন লাগছে, এবং হচ্ছে আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন কিনা প্রত্যেকটা টার্ম বা হচ্ছে প্রত্যেকটা। আচ্ছা, আপনারা একটু আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম এই হোমওয়ার্কটা আসলে আপনাদের জন্য কতটুকু ইফেক্টিভ। এমন হোমওয়ার্ক যদি আমরা রেগুলার দেই সেক্ষেত্রে আপনাদের কেমন লাগবে। আপনাদের আমরা এই যে হোমওয়ার্ক কেন দিচ্ছি জানেন, আপনারা যখন এমসিকিউ করে অভ্যস্ত হয়ে যান তখন কিন্তু আপনাদের ওই এমসিকিউর উপর একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়। বাট আপনারা হচ্ছে যখন এই এমসিকিউর বাইরে এরকম হোমওয়ার্কটা লিখবেন বা নিজেরা প্রিপেয়ার করবেন, তখন আপনার কি হবে, ওই এমসিকিউর বাইরেও কিন্তু আপনার পড়া হয়ে যাচ্ছে। এখন দেখেন এতক্ষণ আমরা সিওপিডির বাইরে ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট আমরা মেডিকেল ট্রিটমেন্ট এবং হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট এটাও দেখবো। ফাতিমা আক্তার, আমি কোনো হোমওয়ার্ক পাইনি, দ্যাটস ইওর ফল্ট, কারণ আপনি গ্রুপ চেক দেননি। এখন থেকে হচ্ছে আপনাদের রেগুলারই হোমওয়ার্ক দেওয়া হবে। ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট, আচ্ছা আমাদের কিন্তু সব ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে যারা এ পর্যন্ত পাঠিয়েছে। তা আমাদের যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সবারটা অ্যাকসেপ্ট করা হয়েছে, এবং যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচের বাইরে বা অনেক আগে পাঠিয়েছে তাদেরটা অ্যাকসেপ্ট করা হয়নি, বাকি সবারটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে সিওপিডি ট্রিটমেন্ট গুলো দেখবো। হোমওয়ার্ক দেওয়ার পর সেটার অ্যান্সার গুলো আপনারা বের করবেন, আমরা অ্যান্সার দিব না, দ্যাটস ইওর ওয়ার্ক। এখন আমরা দেখবো হচ্ছে সিওপিডি পেশেন্টের কিভাবে ট্রিটমেন্ট করা হয়। তো আমরা আগে হচ্ছে মেডিকেশন গুলো দেখবো, যে সিওপিডি পেশেন্টের হচ্ছে কি কি মেডিকেশন দেওয়া হয়। দেখেন, প্রথমত হচ্ছে সিওপিডি পেশেন্টের শর্ট অ্যাক্টিং বেটা অ্যাগনিস্টিক দেওয়া হয় বা এসএবিবি, এবং হচ্ছে লং অ্যাক্টিং বেটা অ্যাগনিস্ট দেওয়া হয়। তো শর্ট অ্যাক্টিং বেটা অ্যাগনিস্ট হচ্ছে অ্যালবিউটেরল, এটা হচ্ছে সব থেকে কমন। এটা কিন্তু এই অ্যালবিউটেরল দিলে কি হয়, পেশেন্টের হচ্ছে যে সিমটম গুলো সেটা রিলিভ হয়। পাশাপাশি লং অ্যাক্টিং যে বেটা অ্যাগনিস্ট এটা হচ্ছে সালমেটেরল
হচ্ছে ফরমেটেরল, এটা হচ্ছে লং ডিউরেশনে কাজ করে এবং এটা দিলে হচ্ছে পেশেন্টের যে রেসপিরেটরি রিলেটেড যে সিমটম গুলো রয়েছে এটা রিলিফ হয়। দেন পরবর্তীতে হচ্ছে পেশেন্টের ইনহেল কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়। তো এই কর্টিকোস্টেরয়েড গুলো পরবর্তীতে আমরা রয়েছে যে হচ্ছে কর্টিসন, হাইড্রোকর্টিসন এগুলা। তো এই কর্টিকোস্টেরয়েড গুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। দেন হচ্ছে কম্বাইন্ড থেরাপি দেওয়া হয়। কম্বাইন্ড থেরাপি বলতে কিছু কিছু পেশেন্টের অবস্থা যখন খুব খারাপ হয়, সেটা হচ্ছে পেশেন্টের এলএ বিএ বা হচ্ছে লং অ্যাক্টিং বেটা অ্যাগনিস্ট এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে পেশেন্টের অক্সিজেন থেরাপিও দেওয়া হয়। দেন পেশেন্টের পালমোনারি রিহ্যাবিলিটেশন করা হয়। পালমোনারি রিহ্যাবিলিটেশন বলতে পেশেন্টের হচ্ছে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করা হয়, প্র্যাকটিস করানো হয় যাতে তাদের হচ্ছে লাংসের কন্ডিশনটা ইমপ্রুভ করে। এবং পেশেন্টের হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন দেওয়া হয়। ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন বেসিক্যালি হচ্ছে লাংস ডিসঅর্ডারের পেশেন্টদের দেওয়া হয়ে থাকে। তো এখন আমরা একটা বেস্ট অ্যান্সার কোশ্চেন দেখবো। হুইচ class of medication is commonly used for use as bronchodilator in the management of COPD? COPD হচ্ছে তে পেশেন্টের কোন টাইপস এর মেডিকেশনটা ব্রঙ্কোডাইলেটর হিসেবে ইউজ করা হয়? এই যে লং অ্যাক্টিং বা শর্ট অ্যাক্টিং যে বেটা এন্টাগোনিস্টটা আছে, এটা দিলে কি হয়, পেশেন্টের বেসিক্যালি হচ্ছে যে ব্রাঙ্কাসটা বা ব্রাঙ্কিওলটা এটা হচ্ছে ডায়ালেট হয়। অর্থাৎ ওই ব্রাঙ্কিওলটা যে ইনফ্লামেশন হয়ে ন্যারো হয়ে এসেছিল ওটা আরো আস্তে আস্তে প্রশস্ত হয় বা ডায়ালেট হয়। এটা ডায়ালেট হলে কি হয়, তখন ইজিলি এয়ার পাস হতে পারে। এল এ বিএটা কি ভাইয়া? আচ্ছা, আপনি যদি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতেন এটা ধরতে পারতেন। এল এ বিএ দেখেন, লং অ্যাক্টিং বেটা অ্যাগনিস্ট, এটা কিন্তু আমরা আগেও পড়েছি এবং এখনো দেখছি। তো আমরা একটু পরবর্তী আরেকটা কোশ্চেনে চলে আসব। সেটা হচ্ছে হুইচ ভ্যাকসিনেশন ইজ রিকমেন্ডেড ফর অল সিওপিডি পেশেন্ট টু প্রিভেন্ট রেসপিরেটরি ইনফেকশন? রেসপিরেটরি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য পেশেন্টের হচ্ছে কোন টাইপসের ভ্যাকসিনেশনটা দেওয়া হয়? ঝর্ণা, কাইন্ডলি সবাই কমেন্টস করবেন তাহলে আপনাদের কিন্তু প্র্যাকটিসটা হয়ে যাবে। ঝর্ণা খাতুন এ, ইরা ইসলাম এ, কৃপাফ্রোজ এ, কচিওজা এ, হিম হৈমন্তী। আচ্ছা, দেখেন হচ্ছে পেশেন্টের যখন রেসপিরেটরি রিলেটেড কোন ইনফেকশন হয় ওই ক্ষেত্রে ওই পেশেন্টকে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা দেওয়া হয়ে থাকে। এখন আমরা সিওপিডির কমপ্লিকেশনে যাব, তার আগে আমরা আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড। এই কর্টিকোস্টেরয়েডটা কিন্তু বেসিক্যালি সিওপিডি পেশেন্টদের দেওয়া হয়ে থাকে। সব থেকে বেশি ইউজ করা হয় হচ্ছে যখন কোনো পেশেন্টের ক্রনিক ইনফ্লামেশন হয় বা এই ধরনের কন্ডিশনে কিন্তু হচ্ছে কর্টিকোস্টেরয়েড গুলো ইউজ করা হয়। তো কর্টিকোস্টেরয়েড হচ্ছে হাইড্রোকর্টিসন বা এই টাইপের যে ড্রাগ গুলো রয়েছে, এই কর্টিকোস্টেরয়েড যখন কোনো পেশেন্ট ইউজ করে তখন কিন্তু তার আরবিএস বা র্যান্ডম ব্লাড সুগার লেভেলটা বাড়ে এবং পেশেন্টের হচ্ছে মেটাবলিজম রেটটা বাড়ে। দ্যাটস ওয়াই কিন্তু এই কর্টিকোস্টেরয়েড ড্রাগ গুলা যে পেশেন্ট ইউজ করে না কেন তারা হচ্ছে অনেক বেশি মোটা হয়ে যায় বা অনেক বেশি ওয়েট গেইন করে। এবং যেসব পেশেন্টের ক্রনিক সিওপিডি থাকে এই পেশেন্টদের কিন্তু হচ্ছে কর্টিকোস্টেরয়েড ড্রাগ দেওয়া হয়ে থাকে। তো আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন আমাদের, এখন আপনারা আমাদের সাথে যারা কানেক্টেড রয়েছেন, যে রিসেন্টলি আমাদের হচ্ছে ওই যে মুকেশ আম্বানির ছেলের বিয়ে আমরা সবাই মোটামুটি দেখেছি যে খুব রাজকীয় ভাবে হয়েছে। তো এই যে মুকেশ আম্বানির ছেলে যে এত মোটা, এই মোটাটা কেন জানেন? যখন কোনো পেশেন্ট লং টার্ম কর্টিকোস্টেরয়েড ড্রাগ ইউজ করে তখন ওই পেশেন্টের হচ্ছে আরবিএস বা র্যান্ডম ব্লাড সুগার লেভেলটা বাড়ে, পাশাপাশি হচ্ছে পেশেন্টের মেটাবলিজম রেটটাও বাড়ে। এটার জন্য কি হয়, পেশেন্ট আরো বেশি মোটা হয়ে যায় বা ওয়েট গেইন করে। এবং পেশেন্টের হচ্ছে বেসিক্যালি লিভারে মেটাবলিজমটা অনেক বেশি বেড়ে যায় যেটার জন্য গ্লুকোজ আরো বেশি মেটাবলিজম হতে থাকে। আচ্ছা, এই মুকেশ আম্বানির ছেলে হচ্ছে ছোটবেলা থেকে সিওপিডি তে আক্রান্ত এবং লং টার্ম হচ্ছে সে কর্টিকোস্টেরয়েড বা ইনহেল যে কর্টিকোস্টেরয়েড গুলো রয়েছে এগুলো নিত। এটার জন্য কিন্তু হচ্ছে সে এত মুটিয়ে গিয়েছে। এটা বেসিক্যালি হচ্ছে কর্টিকোস্টেরয়েডের সাইড ইফেক্ট। এখন কি কেউ আবার এই যে কর্টিকোস্টেরয়েডের সাইড ইফেক্টটা ভুলবেন? কর্টিকোস্টেরয়েডের মেইন সাইড ইফেক্ট হচ্ছে
মেটাবলিজমটা বাড়ে, দ্যাটস আ ওয়েট গেইন হয়। আচ্ছা, এখন আমরা সিওপিডির কমপ্লিকেশনটা দেখবো, অর্থাৎ সিওপিডি পেশেন্টের কি কি জটিলতা হয়। সেগুলো কি কি দেখেন, পেশেন্টের রেসপিরেটরি ইনফেকশন হয়, কারণ হচ্ছে যার প্রপারলি গ্যাস এক্সচেঞ্জ হয় না তখন পেশেন্টের রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন দেখা যায়। পাশাপাশি হচ্ছে পেশেন্টের এক্সরিবেশন হয়। এক্সরিবেশন বলতে হচ্ছে হঠাৎ করেই পেশেন্টের সিওপিডি যে সিমটম গুলো খুব খারাপ অবস্থা হয়ে যায়, এবং যেটার জন্য পেশেন্টের ব্রেথলেসনেস, কফিং, দেন হচ্ছে মিউকাস প্রোডাকশন এগুলো অনেক বেড়ে যায়। দেন হচ্ছে পেশেন্টের কার্ডিওভাস্কুলার বিভিন্ন কমপ্লিকেশন দেখা যায়, কারণ সিওপিডি থেকে কিন্তু পেশেন্টের যখন লাংসে প্রপার গ্যাস এক্সচেঞ্জ হয় না, তার হার্টও কিন্তু প্রপারলি অক্সিজেন পায় না, যেটার জন্য তার বিভিন্ন হার্ট রিলেটেড সমস্যা দেখা যায়, এবং পেশেন্টের ওয়েট লস হতে থাকে বা মাসেল উইকনেস হতে থাকে, এবং পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন হতে থাকে, এবং রিডিউস লাইফ এবং হতে পারে পেশেন্টের, এবং পেশেন্টের রেসপিরেটরি ফেলিউর হতে পারে, এবং সামটাইম এটা কিন্তু পেশেন্টের লাংস ক্যান্সারের ঝুঁকিটা বাড়িয়ে দেয়। আচ্ছা, যেহেতু এখানে স্লিপ ডিসঅর্ডার রয়েছে, তো হচ্ছে আইসোম্যানিয়াটা কি, কাইন্ডলি কেউ কমেন্টস করে জানাবেন। হোয়াট ডু ইউ মিনস বাই আইসোম্যানিয়া? আপনারা আমাদের সাথে যারা রয়েছেন একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে আইসোম্যানিয়াটা কি। আইসোম্যানিয়াটা কি? ঘুম না হওয়া, আচ্ছা। মাহফুজা মিলি, থ্যাংক ইউ। পূজা চক্রবর্তী অর্পি, ঘুম ঘুম ভাব। না রে বাবা, ঘুম ঘুম ভাব না। আইসোম্যানিয়াটা হচ্ছে যখন পেশেন্টের স্লিপ ডিস্টারবেন্স, অর্থাৎ নাইট স্লিপ ডিস্টারবেন্স ইন নাইট, অর্থাৎ যখন পেশেন্ট রাতে প্রপারলি ঘুমাতে পারে না, এই কন্ডিশনকে বলা হয় আইসোম্যানিয়া। আচ্ছা, তো আইসোম্যানিয়া যখন রয়েছে আমরা আরেকটা টার্ম একটু দেখে নেই। হোয়াট ডু ইউ মিন বাই ডাইসুরিয়া? ডাইসুরিয়া কাকে বলে? ডাইসুরিয়াটা কাকে বলে একটু কাইন্ডলি জানাবেন। এমিলি, প্রেমা, পেইনফুল ইউরিনেশন, ভেরি গুড। আচ্ছা, তো আমরা দেখেন এখন ডাইসুরিয়া বলতে বোঝায় হচ্ছে যখন পেশেন্টের পেইনফুল ইউরিনেশন হয়। এখন আমরা একটা মাল্টিপল অ্যান্সার কোশ্চেন দেখে নিব। হোয়াট ইজ দি পটেনশিয়াল কমপ্লিকেশন অফ সিওপিডি? সিওপিডি পেশেন্টের পটেনশিয়াল কমপ্লিকেশন কি কি, বা সিওপিডি পেশেন্টের কি কি জটিলতা দেখা যায়? আমাদের এখানে অপশন গুলো রয়েছে, এখান থেকে আপনি কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। সিওপিডি পেশেন্টের কি কি পটেনশিয়াল কমপ্লিকেশন দেখা যায়, কাইন্ডলি একটু কমেন্টস করে আপনারা জানাবেন। এসিডি, এসিডি, আচ্ছা, পূজা, ঝর্ণা, শিফা, হালিমা। আচ্ছা, আপনারা কাইন্ডলি সবাই কমেন্টস করবেন সঠিক উত্তরগুলো, এক্ষেত্রে আপনাদের নিজেদেরও প্র্যাকটিস হয়ে যাবে। দেখেন, সিওপিডি পেশেন্টের যে যে কমপ্লিকেশন গুলো দেখা যায় সেটা হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন, ট্রু। অস্টিওপোরোসিস, ফলস। পালমোনারি হাইপারটেনশন, এটা ট্রু, কারণ এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন। এবং ইনক্রিজ লাংস কমপ্লিয়েন্স, অর্থাৎ লাংস কমপ্লিয়েন্স মানে কি বলেন তো? তো বলতে পারবেন হোয়াট ডু ইউ মিন বাই লাংস কমপ্লিয়েন্স? কেউ কি আপনারা বলতে পারবেন হোয়াট ডু ইউ মিন বাই লাংস কমপ্লিয়েন্স?
আচ্ছা দেখেন, লাংস কমপ্লিয়েন্স হচ্ছে এমন একটা কন্ডিশন যখন আমাদের লাংস প্রপারলি ফাংশন করে বা প্রপারলি এক্সপ্যান্ড হতে পারে, এটাকে বলা হয় লাং কমপ্লিয়েন্স বা পালমোনারি কমপ্লিয়েন্স। তো হচ্ছে ইনক্রিজ লাংস কমপ্লিয়েন্স বলতে বোঝায় হচ্ছে যখন আমাদের লাংসটা খুব কম ফোর্সে অনেক বেশি এক্সপ্যান্ড হবে, এই কন্ডিশনকে বলা হয় লাংস কমপ্লিয়েন্স। আর লো লাংস কমপ্লিয়েন্স বলতে বোঝায় যখন হচ্ছে আমাদের লাংসটা হচ্ছে শক্ত হয়ে যাবে, যে আপনি অনেক বেশি ফোর্স করছেন তারপরে আপনার লাংসটা এক্সপ্যান্ড হচ্ছে না বা হচ্ছে ফুলে যাচ্ছে না, এই যে কন্ডিশন এটাকে বলা হয় লো লাংস কমপ্লিয়েন্স। আর হচ্ছে ইনক্রিজ লাংস কমপ্লিয়েন্স বলতে বোঝায় আপনি যখন খুব ইজিলি আপনার লাংসটাকে এক্সপ্যান্ড করবে বা আপনি শ্বাস নিচ্ছেন অনেক বেশি লাংসটা ফুলে যাবে, এই কন্ডিশনকে বলা হচ্ছে লাংস ইনক্রিজ লাংস কমপ্লিয়েন্স। ক্লিয়ার সবাই? আচ্ছা, আমরা এই টপিকসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনারা আমাকে কাইন্ডলি কমেন্টস করে জানাবেন আপনাদের এই টপিকস রিলেটেড আর কারোর কোনো কোশ্চেন রয়েছে কিনা এখান থেকে। গাইস, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন ইন দিস টপিকস? আচ্ছা, সাইমা বিনতে সামা, ভাইয়া বুঝি নাই, আবার বলেন। ইন লাংস কমপ্লিয়েন্স বলতে বোঝায় আপনার লাংস কতটুকু এক্সপ্যান্ড হচ্ছে এই কন্ডিশন। তো ইনক্রিজ লাংস কমপ্লিয়েন্স বলতে বোঝায় যখন আপনার লাংসটা খুব কম ফোর্স দেওয়ার পর বা খুব কম ইফোর্ট দেওয়ার পর অনেক বেশি এক্সপ্যান্ড হবে, সেটাকে বলা হয় ইনক্রিজ লাংস কমপ্লিয়েন্স। এবং লো লাংস যখন আপনার লাংসটা শক্ত হয়ে যাবে, যে আপনি অনেক জোরে শ্বাস নিতে চাচ্ছেন তারপরেও আপনার লাংসটা ফুলে যাচ্ছে না, সেটাকে বলা হয় হচ্ছে লো লাংস কমপ্লিয়েন্স। এবং আপনার ওই সময় দেখা গেল যে আপনার অনেক বেশি ইফোর্ট দেওয়া লাগছে শ্বাস প্রশ্বাসের জন্য বা আপনার অনেক বেশি কষ্ট হচ্ছে, হয় না অনেক সময় যে মনে হয় বুক খুব শক্ত হয়ে গিয়েছে, আপনি চাইলেও হচ্ছে আপনার জোরে জোরে নিঃশ্বাস নিতে চাইলেও আপনি জোরে জোরে নিঃশ্বাস নিতে পারছেন না, এটাকে বলা হয় লো লাংস কমপ্লিয়েন্স। আর হচ্ছে ইনক্রিজ লাংস কমপ্লিয়েন্স হচ্ছে যখন ইজিলি আপনার লাংসটা এক্সপ্যান্ড হবে। তো এটা কিন্তু অবশ্যই, হ্যাঁ, হাসানুল ইসলাম, বেশি প্রসারিত হওয়া। তো এটা কিন্তু অবশ্যই সিওপিডির কোনো সিমটম না, সিওপিডি হলে পেশেন্টের লো লাংস কমপ্লিয়েন্স হয়ে যায়। বুঝতে পেরেছেন? দেখেন এখানে আরেকটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে হাইপার ভেন্টিলেশন সিনড্রোম। হোয়াট ডু ইউ মিন বাই হাইপার ভেন্টিলেশন সিনড্রোম? হাইপার ভেন্টিলেশন সিনড্রোমটা কি কেউ কি কাইন্ডলি বলতে পারবেন? হোয়াট ডু ইউ মিন বাই হাইপার ভেন্টিলেশন সিনড্রোম? আচ্ছা, হাইপার ভেন্টিলেশনটা কি কাইন্ডলি আপনারা কি কেউ বলতে পারবেন? একটু কমেন্টস করে জানাবেন। দেখেন, হাইপার ভেন্টিলেশন হচ্ছে এমন একটা কন্ডিশন যখন পেশেন্ট বারবার অনেক জোরে জোরে নিঃশ্বাস নিবে, এটাকে আমরা অ্যাবনর্মাল ব্রিথিং বলে থাকি। অর্থাৎ আমরা যেটাকে বলি না হাঁপাচ্ছে, অনেক জোরে জোরে হচ্ছে নিঃশ্বাস নিচ্ছে পেশেন্ট, খুব দ্রুত নিঃশ্বাস নিচ্ছে, এই যে কন্ডিশন, এটাকে বলা হয় হচ্ছে হাইপার ভেন্টিলেশন সিনড্রোম। তো সিওপিডি পেশেন্টের হচ্ছে হাইপার ভেন্টিলেশন সিনড্রোম দেখা যায় কারণ যখন তার দেখা গেল যে হচ্ছে ব্রাঙ্কাস গুলো ইনফ্লামেশন হয়ে যাবে, তার প্রপার ব্রেথিং হবে না। তো যখন হচ্ছে প্রপার সে ব্রেথ না নিতে পারবে, তখন কিন্তু সে র্যাপিড ব্রেথ নেওয়ার ট্রাই করবে। তো এটা হচ্ছে ট্রু অ্যান্সার। অর্থাৎ হাইপার ভেন্টিলেশন বলতে বোঝায় অ্যাবনর্মাল ব্রেথিং, এবং বেসিক্যালি অ্যাবনর্মাল ব্রিথিংটা হয়ে থাকে যখন পেশেন্ট খুব দ্রুত এবং অনেক জোরে জোরে শ্বাস নিতে থাকে। অর্থাৎ এই কোশ্চেনটার সঠিক উত্তর হবে এ, সি এবং ই। অর্থাৎ এ, সি এবং ই এটা হচ্ছে সঠিক উত্তর। ডিপ ব্রেথিং কিন্তু আমরা অ্যাজ ইউজুয়ালি নেই, কিন্তু ডিপ ব্রেথিং যখন খুব দ্রুত নিবে পেশেন্ট, অর্থাৎ সে চাবে
দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে, এটাকে অ্যাবনর্মাল ব্রেথিং বলে, এই কন্ডিশনকে বলা হয় হাইপার ভেন্টিলেশন। আচ্ছা, আপনাদের কারোর এই পর্যন্ত আর কোনো সমস্যা রয়েছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের আজকে ক্লাস রিলেটেড এই পর্যন্ত কারোর কোনো সমস্যা রয়েছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের সিওপিডি রিলেটেড কোনো সমস্যা রয়েছে কিনা একটু জানাবেন। আমরা কিন্তু কালকে পরীক্ষা নিব এবং একটু পরে সিওপিডির কোশ্চেন গুলো দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। একটু পর আমরা হোমওয়ার্ক দিব, কাইন্ডলি সবাই হোমওয়ার্কটা করবেন। এবং যারা হচ্ছে ফার্স্ট হয়েছেন 3 জন, 98% মার্কস পেয়েছিলেন, তারা আমাকে হচ্ছে আপনাদের হোম অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমরা আপনাদের ঠিকানাতে পুরস্কার পাঠিয়ে দিব। ও সরি, সিওপিডি আমরা কিন্তু ডায়াগনোসিসটা এখানে হচ্ছে দেওয়া হয়নি। দেখেন, সিওপিডির বেসিক্যালি হচ্ছে ডায়াগনোসিস পেশেন্টের এক্স রে, এমআরআই এবং হচ্ছে পেশেন্টের স্পুটাম টেস্ট করা হয়, এবং পাশাপাশি হচ্ছে পেশেন্টের ব্রেথিং প্যাটার্ন এবং হচ্ছে ফিজিক্যাল সাইন গুলো চেক করা হয়ে থাকে। এটা ডায়াগনোসিস। আমরা বাই এনি চান্স কোনো কারণে স্লাইডটা কেটে গিয়েছে আমাদের এখান থেকে। তো বেসিক্যালি সিওপিডি হচ্ছে ডায়াগনোসিস করা হয় এক্স রে বা হচ্ছে এমআরআই দ্বারা, কারণ এটা দ্বারা হচ্ছে কোনো ফ্লুইড অ্যাকোমোডেশন হয়েছে কিনা এটা দেখা যায়। দেন হচ্ছে স্পুটাম টেস্ট করা হয়, করে দেখা হয় পেশেন্টের কোনো হচ্ছে ইনফেকশন রয়েছে কিনা। দেন হচ্ছে পেশেন্টের ব্লাড টেস্ট করা হয়, তার হচ্ছে দেন এবিজি করা হয়ে থাকে, অর্থাৎ পেশেন্টের আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা হয়ে থাকে। এটা দ্বারা পেশেন্টের কি পরিমাণ কন্ডিশন বা হচ্ছে তার প্রপার গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে কিনা এটা দেখা হয়। আর একজন কি এটা কমেন্টস করেছিল, আমাদের নেটের সমস্যার জন্য আমি কমেন্টসটা দেখতে পাচ্ছি না, এক নজর দেখে আমি পড়ার আগে চলে গিয়েছি। আপনার এই কোশ্চেনটা আমাকে একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন, আমি অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।